হৃদয়ের মায়াজাল পর্ব ৮। আপনাদের সাথে আমি আছি মাহিয়ান আহমেদ। বিয়ের হইচইতে মেতে থাকা পরিবেশটা হঠাৎ উত্তেজিত হয়ে উঠল নিদারুণ ভয়ঙ্কর সংবাদে। মায়ার পরিবারের কাছে খবর আসলো মুক্তার শ্বশুর বাড়ি থেকে ফাহাদের বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে কার সংঘর্ষে। আহত হয়েছে মুক্তার শ্বশুর শাশুড়ি, ননদ ননাসের সঙ্গে ড্রাইভারও। খবর পেয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল মায়ার পুরো পরিবার। সঙ্গে গেল মুক্তাসহ, আর বাসায় রেখে গেল শুধু জুই, মায়া আর জুইয়ের মা জুহেরা বেগমকে। মায়ার মা বাবা চাচাসহ মুক্তাকে নিয়ে গেল আরিফ, নতুন আত্মীয়। তারপর আবার মুক্তার নিজের শ্বশুর শাশুড়ি বলে কথা। এই মুহূর্তে তাদের পাশে থাকাটা জরুরি মনে হলো মুক্তার। স্বচ্ছ আলোনায় প্রেমময় স্বপ্নগুলো হঠাৎ অন্ধকারে গুটিয়ে গেল আপনজনদের অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টে। মুক্তা আর ফাহাদের জীবনে দুজনের লুকায়িত প্রেমের সম্পর্ক ছিল ভার্সিটি জীবনে সিনিয়র জুনিয়র হয়ে। ফাহাদের ভার্সিটি লাইফ শেষ করা থেকে এস্টাবলিশ হয়ে পারিবারিক ব্যবসায় জয়েন করা পর্যন্ত প্রায় 4 বছর গড়ায় দুজনের প্রেমের সম্পর্কের। ততদিন সম্পর্কটা সবার কাছ থেকে লুকায়িতই ছিল। দুই পরিবারের জানাজানি হলো মাস 2 আগে। মায়ার পরিবারের বড় মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে আপত্তি থাকলেও ছেলে হিসেবে ফাহাদকে বেশ মনে ধরায় আর কেউ বাধা দিল না তাদের। আপোষই মেনে নিয়েছিল দুজনের প্রেম। দীর্ঘ অপেক্ষার ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছিল আর 5 পরেই কিন্তু হঠাৎ করেই যেন দুজনের গোছানো স্বপ্নে ভাটা পড়ল। এলোমেলো অগোছালো হলো সবটা। পূর্ণতা পাওয়া সম্পর্কটা আবারও মিইয়ে গেল। ফাহাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার জন্য আবারও সবকিছু পেছালো। 5 পর হওয়া বিয়েটা ঘুরিয়ে ফিরিয়ে আরো 1.5 মাস পর ঠিক করলো পরিবারের লোকজন। এমন পরিস্থিতিতে কারোর কাছে বিয়েটা ঠিক মনে হলো না, তাই মুক্তা বা ফাহাদ দুজনেই নীরবে মেনে নিল বড়দের সিদ্ধান্ত। কারোর কোনো আপত্তি রইল না কোনো কিছুতে। দুজনের একই কথা, পরিবার আর ভালোবাসার মানুষগুলো পাশে থাকলেই হলো। তাদের বাকি যে কোনো পরিস্থিতি সামলে নিবে দুইজন। কিন্তু মায়ের খুশি খুশি ফেসটা যেন হঠাৎই মুচড়ে গেল মুক্তার বিয়েটা পিছিয়ে যাওয়াতে। দুঃখে বেশ করে হাই হতাশ হলো ফাহাদের পরিবারের জন্য। তারপর নিজের অবুঝ মনকে বোঝালো বিপদে শক্ত থাকতে হবে বলে। মায়ার দুঃখ আর হতাশ ঘোড়া একদিন চলল। তারপরের দিনই সব ঠিক হয়ে গেল যখন শুনলো ফাহাদের বাবা মা এখন ঠিক আছে, সুস্থ আছে। তাদের 2 দিন পরই হসপিটাল থেকে রিলিজ করে দিবে বাসায়। এজন্য মায়ার মা বাবা আর চাচাকে বাড়িতে পাঠিয়ে দেয় আরিফ। মুক্তাকে নিয়ে সে হসপিটালে থেকে যায় ফাহাদের পরিবারের পাশে, বড় ভাইদের দায়িত্ব পালনের জন্য। তবে মায়ার পরিবার বাড়িতে আসলো আরো 1 দিন পর। মায়া তখনও বাড়ির চত্বরে। যেহেতু মুক্তার বিয়েটা পিছিয়ে দেওয়া হয়েছে, সেজন্য তাদের কালই চট্টগ্রামে যেতে হবে বলে জানালো বাবা শফিকুল ইসলাম। মায়ার স্বস্তির থাকা ফেসটা মুহূর্তেই চুপসে যায়। আবারও অপ্রিয় শহরে চলে যেতে হবে শুনে। মায়ের ইচ্ছে ছিল বাবাকে বলবে সে আর জীবনেও চট্টগ্রামে পড়তে যাবে না। চট্টগ্রামের মানুষ ভালো না। মায়ের একদম পছন্দ না চট্টগ্রামের মানুষজন, বিশেষ করে সাদা পাঞ্জাবি পরা গম্ভীর মুখর লোকজন। এরা সাদা পাঞ্জাবি পরলেও তাদের ভিতরটা একদমই কালো কালো। সেজন্য মায়া আর চট্টগ্রামে পড়তে যাবে না। মায়াকে পড়াতে হলে সে নিজ এলাকায় আশুগঞ্জের কোথাও পড়বে, নয়তো লেখাপড়াই করবে না। তাছাড়া মায়া এত পড়াশোনা করেও বা কি করবে? জীবনে একটা সরকারি চাকরি তো পাবেই না, উল্টো জীবনের এত বছর পড়াশোনা করে লস যাবে। এর থেকে ভালো মায়ার হারিয়ে যাওয়া জামাইকে খুঁজে ওকে বিয়ে দিয়ে দিক। মায়া কি না করবে নাকি এমনি তো রাজি হয়ে যেত। মায়া কি না করবে নাকি এমনিই তো রাজি হয়ে যেত। শুধু শুধু টেনে টুনে মায়াকে এত পড়াশোনা করানোর কি দরকার? তাছাড়া মায়া চট্টগ্রামে পড়তে যাবে না বলে ঘোর অন্বেষণ করার ইচ্ছে ছিল পরিবারের বিরুদ্ধে, কিন্তু তা আর হলো কই। পরিবারের বর্তমান পরিস্থিতি দেখেই চুপ করে গেল। এই দুঃখের সময়ে মায়া আর নতুন করে ঝামেলা বাড়াতে চায় না বলেই চুপ করে গেল। এমনি মুক্তার বিয়ে নিয়ে টেনশনের মধ্যে আছে সবাই। মায়া আর টেনশন দিতে চায়নি বলেই আপোষে রাজি হয়ে গেল চট্টগ্রামে চলে যাবে বলে।
কিন্তু যাওয়ার আগে মায়া একবার নিজের অজানা স্বামীর খোঁজ করতে চায় বলেই পরদিন নিজের বান্ধবী সুমিদের বাড়ি যাওয়ার নাম করে আবারও 5 বান্ধবী একত্রে পাড়ি জমালো নরসিংদী জেলায় সুমনদের বাড়ি হাফেজ সাহেবের খোঁজ করতে। কিন্তু সেই যাত্রায় গিয়েও কেউ হাফেজ সাহেবের দেখা মিলল না। তবে সুমন ছিল বাসায়। আবারও সুমনের সাথে দেখা হলো সবার। মায়াদের বাসায় বসতে দিল। সেখানে জুই সুমনের কাছে জানতে চাইলো হাফেজ সাহেবের নাম্বার বন্ধ কেন, তিনি কোথায় আছেন। সুমন বিনীতর সহিত বলল, বাবা, হাফেজ সাহেবের ফোন চুরি হয়ে যাওয়ার বিষয়টি। সবটা শুনে হতাশ বুক ভারী হলো মায়ার। ভাগ্য মায়ার সহায় নয়। আজ পর্যন্ত যতবার মায়া নিজের অজানা স্বামীর খোঁজ করতে গিয়েছে, ঠিক ততবারই খালি হাতে ফিরেছে, শূন্য হয়ে। আজও অজানা স্বামী অবধি পৌঁছবার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না মায়া। আর কিভাবে স্বামীর খোঁজ করবে তাও বুঝতে পারছে না। শেষ আশা ছিল হাফেজ সাহেব, কিন্তু ওনার সাথেও যোগাযোগ করা যাচ্ছে না। আবারও যেন নতুন করে অন্ধকারে ছেয়ে গেল মায়ার আশা জুড়ে। হতাশায় মায়া শেষ ভরসা হিসেবে সুমনের নাম্বারটাই সঙ্গে করে নিয়ে আসলো। যেহেতু হাফেজ সাহেবের নাম্বারে আর ফোন করা যাবে না, তাই সুমনের নাম্বারটা নিয়ে আসলো এই ভেবে হয়তো সুমনের মাধ্যমেই হাফেজ সাহেবের সঙ্গে মায়া যোগাযোগ করবে। বুক ভরা হতাশা নিয়ে যখন মায়ার পঞ্চবান্ধবী সুমনদের বাড়ি ছাড়লো, রাস্তায় আসলো, তখনই জুইয়ের মার বাটন ফোনে কল আসলো আরিফের। জুই ব্যাগ থেকে ফোন বের করতেই ছোট স্ক্রিনে চোখে পড়লো আরিফের নাম্বারটি। হালকা ঘাবড়ে যাওয়ার মতন করে জুই তৎক্ষণাৎ চোখ ঘোরালো মায়ার দিকে। আরিফ হঠাৎ এই নাম্বারে কল করেছে, তার মানে আরিফ জানে জুই মায়া বাসায় নেই, এবং জুইয়ের আম্মুর ফোনটা যে ওদের কাছেই আছে এটাও বাসায় ফোন করে হয়তো শিওর হয়েছে। কিন্তু ওরা যে বান্ধবীর বাড়ির নাম করে নরসিংদী এসে বসে আছে সেটা তো আর কেউ জানে না। তার মানে আরিফও জানবে না। জুই অনেকটা ভয়ে ভয়ে মাটির রাস্তায় একপাশে দাঁড়িয়ে রিসিভারের বাটন চেপে ফোনটা কানে তুলতেই ফোনের ওপাশ থেকে আরিফের শাসিত গলা শোনা গেল। তখনই আরিফ কড়া গলায় বলল, এই তোরা কোথায় আছিস? ঘাবড়ে যাওয়ার মতো করে জুই মায়ার ভয়ের তো মুখের দিকে তাকালো। ধরা পড়ে যাওয়ার ভয়ে ঘাবড়ে গিয়ে আস্তে করে বলল, এই তো ভাই, সুমিদের বাসায়। কেন, কিছু বলবে? ফোনের ওপাশ থেকে আরেকটা ধমকের স্বরে শোধালো আরিফ, ওখানে কেন গিয়েছিস? রাতে তোদের চট্টগ্রামে ফেরার কথা জানিস না? ব্যাগ প্যাক করেছিস? মিনি করে বলল জুই, না ভাই, করিনি, একটু পর বাসায় গিয়ে করে নিব। আজকে তো চলে যাব, এই জন্য একটু বান্ধবীদের সাথে দেখা করতে এসেছিলাম আর কি, আমরা দুজন। জুইয়ের ধীর গলায় নরম হয়ে আসলো আরিফ। বিগত 2 দিনের হাসপাতালের দৌড়াদৌড়িতে অনেকটাই ক্লান্ত সে। তারপর আবার মায়ের নামে খোঁজদারি আসলো, তাও আবার আরিফের কাছে। নিশ্চয়ই মায়া কোনো কাণ্ড ঘটিয়েছে, নয়তো রিদ খানের বডিগার্ড আসিফ মুশাররফ কেন খুঁজবে মায়াকে আরিফের কাছে? আরিফ জুইয়ের কাছে মায়ের সন্ধান খুঁজলো। সে বলল, কিছুক্ষণের মধ্যে যেন তোদের বাসায় পাই আমি, মনে রাখিস। আমি ফোন করব ছোট মাকে। এখন মায়ের কাছে ফোনটা দে, ও কোথায়? আরিফের শক্ত গলায় জুই অসহায় চোখ তুলে তাকালো মায়ার দিকে। মায়া তখনও কালো নেকাবের আড়ালে ভয়ার্ত ডাগর ডাগর চোখে জুইয়ের দিকেই ড্যাব ড্যাব করে তাকিয়ে। জুইয়ের তাকানোতে চোখাচোখি হলো দুইজনের। মায়া ইশারায় কি হয়েছে জানতে চাইলে জুই আরিফের কথার উত্তর দিয়ে বলল, এই তো ভাই, ও আমার কাছেই আসে, কথা বলবে। দে ওকে। কান থেকে ফোন উঠিয়ে মায়ার দিকে এগিয়ে দিল জুই, ইশারায় বুঝালো কথা বলতে। মায়া স্বাভাবিকভাবে আরিফের ফোনটা কানে তুলল। হ্যালো বলতে না বলতেই ফোনের ওপাশ থেকে অধৈর্য গলায় ধমকে উঠল আরিফ। মায়াকে শাসানোর গলায় জিজ্ঞেস করলো, এই, তোকে রিদ খানের লোক খুঁজছে কেন? তোকে ওদের কি দরকার? কোনো ঝামেলা পাকিয়েছিস তুই ওদের সাথে? সত্যি করে বল। আরিফের মুখে রিদ খানের নাম শুনে ভয়ে ভয়ে গলা শুকিয়ে কাঠ হলো মায়ার। চমকে ওঠার মতো করে মায়া জুইয়ের দিকে তাকালো। আরিফের কথার পৃষ্ঠে কি বলবে তাও বুঝতে পারলো না। মায়ার জানা মতে সে কোনো ঝামেলা পাকায়নি রিদ খানের সাথে, এমনকি রিদ খানের সামনেও পড়ে না বেশ কিছুদিন ধরে। দূর থেকে পালিয়ে যায় রিদ খানকে কোথাও দেখলে, মুখোমুখি হওয়া তো দূর। এবার কেন রিদ খানের লোক মায়াকে খুঁজছে আরিফের কাছে সেটা মায়া কিভাবে জানবে? মায়া তো কিছু করেনি, সে নিষ্পাপ, তাই না?
নিশ্চয়ই হৃদ খান মায়াকে আবারও অপমান করতে আরিফের কাছে মিথ্যা নালিশ করতে চায় বলেই মায়ার খোঁজ করছে এই লোক। মায়া হৃদ খানকে চিনবে না, এই এক নম্বরের অভদ্র আর বদমেজাজি অহংকারী লোক। মায়ার চিন্তা ভাবনার মাঝেই ফোনের ওপাশ থেকে অধৈর্যের ধমকে উঠল আরিফ। ধ্যান ভাঙলো মায়ার। আরিফ বলল, কি হলো বল। আসিফ ভাই আমাকে ফোন করে তোর নামে জিজ্ঞেস করতেছিল, তুই আমার কেমন বোন হোস? আর নাম আসলেই রিক্তা ইসলাম মায়া কিনা? আমি ঠিকঠাক চিনি কিনা তোকে? তুই কোথায় পড়িস? হঠাৎ এত সব প্রশ্ন কেন করছিল আমাকে? তুই কি কলেজে কোনো ঝামেলা পাকিয়েছিস ওদের সাথে? সত্যি করে বল ঋতু। আরিফকে বিশ্বাস করাতে অধৈর্যের ন্যায় তৎক্ষণাৎ বাম হাতটা মাথায় রাখলো মায়া। বাচ্চা সুলভ কণ্ঠে তাড়াহুড়ো করে বলতে লাগলো, না ভাই, মাথা ছুঁয়ে বলছি আমি কিচ্ছু করিনি, আমি নিষ্পাপ। বিশ্বাস না হলে জুইকে জিজ্ঞেস করো, জুই সাক্ষী। তোরা দুইটাই তো বাদর, একটার কথা আরেকটাকে কি জিজ্ঞেস করব? তুই কিছু করে থাকলেও তো ওইটা জীবনেও বলবে না আমাকে, তোর বোন না। আরিফের কথা মায়ের যুক্তিযুক্ত মনে হলো। সত্যিই জুই কখনো মায়ের নামে নালিশ করে না কাউকে। মায়া দোষ করলেও সেটা জুই সামলে নেয়, তারপরও বড়দের কানে দেয় না কখনো। কিন্তু এখন তো মায়া সত্যিই কিছু করেনি, তাহলে এটার সাক্ষী কিভাবে দেবে সে? মায়া যে নিষ্পাপ এটা তো বিশ্বাস করাতে হবে আরিফকে, তাই না? মায়া ফের তাড়াহুড়ো করে বলল, ভাই তুমি বিশ্বাস করো, জুই এবার সত্যি সাক্ষী দিবে। এই জুই, তুই বল ভাইকে, বল আমি কিছু করিনি, নিষ্পাপ আমি, বল। মায়া জুইকে ডেকে কথাগুলো বলল। আরিফ ফোনের ওপাশ থেকে কটাক্ষ গলায় বলল, তুই যে নিষ্পাপ সেটা আমি চট্টগ্রামে গেলেই বুঝবো। এই নিয়ে সকাল থেকে আসিফ ভাই আমাকে 5বার ফোন করেছে, তাও তোর তথ্য জানার জন্য। প্রতিবার ফোন করেই তোর কথা জিজ্ঞেস করে, সরাসরি আমাকে প্রশ্ন করে বলে আমি কনফার্ম কিনা রিক্তা ইসলাম মায়া আমার নিজের বোন হয়। আচ্ছা তুই বল, আমার বোনের নাম আমি জানবো না? হ্যাঁ, তাছাড়া হৃতিক খানের লোক আসিফ ভাই, তার সাথে একটু কথা বলার জন্য আমার মতো সাধারণ মানুষ অনেকটা অপেক্ষা করতে হয়। সেই আসিফ ভাই সকাল থেকে আমাকে বারবার ফোন করে শুধু তোর কথা জিজ্ঞেস করছে। তুই নাকি কলেজে বলেছিস তোর নাম ইশরাত জাহান, এজন্য আসিফ ভাই বারবার কল করে আমাকে কনফার্ম হতে চাচ্ছে তোর নাম সত্যিই রিক্তা ইসলাম মায়া কিনা। আমি জানি না কেন এত জরুরি তলবে তোর খোঁজ করেছে আসিফ ভাই, তবে আমার ভয় হচ্ছে তোকে নিয়ে। দেখ ঋতু, আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, তাই রাজনৈতিক পরিবারের সঙ্গে ঝামেলা করার কোনো প্রশ্নই ওঠে না। সবচেয়ে বড় কথা, আমরা হৃদ খানের এলাকায় থাকি। আর আসিফ ভাই কিন্তু এমনি আমাকে ফোন দেয়নি তোর খোঁজে। নিশ্চয়ই হৃদ খান বা তার পরিবার বলেছে ফোন করতে, তাই করেছেন উনি। আমি যতদূর জানি আসিফ ভাই হৃদ খানের পার্সোনাল বডিগার্ড, তাই হৃদ খান যা বলবে আসিফ ভাই তাই করে। এবার যদি হৃদ খান তোর তথ্য চায়, তাহলে তিনি এমনি চাইনি, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখ ঋতু, যদি হৃদ খানের সাথে বেয়াদবি করেও থাকিস তাহলে ভাইকে বল, আমি সামলে নিব বিষয়টা। আসিফ ভাইকে বুঝিয়ে বলবো তোর হয়ে। দরকার পড়লে হৃদ খানের সঙ্গে দেখা করে ওনার কাছে ক্ষমা চেয়ে নিব তোর হয়ে। তারপরও আমি চাই না হৃদ খানের মতো রাজনৈতিক লোকের দৃষ্টি তোর উপর পড়ুক, তুই কলঙ্কিত হওয়া। আরিফের কথা শেষ হতে হতেই মায়া অসহায় গলায় মিনমিন স্বরে বলে, আমি সত্যিই কিছু করিনি ভাই, বিশ্বাস করো। মায়ের কথায় হতাশার ভারী নিঃশ্বাস ফেলে আরিফ। তার কাছে সবকিছু তার কাছে কিছুই ঠিক মনে হচ্ছে না। মনে হচ্ছে মায়া বড় কোনো ঝামেলায় ফেসে যাচ্ছে। হৃদ খানকে চেনে সে, এমনিতেই তো কারোর খোঁজ করার মতো মানুষ না। আরিফ নিজেকে শান্ত করে নরম গলায় বলল, আচ্ছা ঠিক আছে ভাই, আছি, চিন্তা করিস না, যা হবার তা দেখে নিব। এখন বাসায় যা, আমি আসিফ ভাইকে ফোন করে জেনে নিব না আসলে কি হয়েছে, তোকে কেন ওরা খুঁজছে। আচ্ছা ভাই। মায়া ফোন রাখতে গেলে আরিফ ফের থামিয়ে দিয়ে বলে, আচ্ছা শোন, আর একটা কথা, ছোট চাচা তোদের ট্রেনে তুলে দিয়ে আসবে আর মামা এসে তোদের স্টেশন থেকে নিয়ে যাবে। খবরদার একা একা স্টেশনের বাইরে বের হবি না, মামা আসলে তারপর যাবি। আমি আরো কয়েকদিন পরে আসবো চট্টগ্রামে, ততদিন তোদের সাথে নানুমা এসে থাকবে শহরে, আর শুক্রবার নানু বাড়িতে চলে যাবি মামার সাথে, কেমন? আচ্ছা। বিকাল প্রায় 5টার ঘরে স্বচ্ছ কাচের দরজা ঠেলে হৃদের অফিসে ঢুকলো আসিফ। বিষণ্ণতায় আড়ষ্ট হয়ে তীব্র উত্তেজনা দেখা গেল আসিফের শ্যামবর্ণের লম্বাটে মুখে। বিষণ্ণতা চাপিয়ে হৃদের সম্মুখীন হয়ে দাঁড়ালো তীব্র হাসফাস করতে করতে। খানিকটা দ্বিধা জড়িয়ে ভয়ও পাচ্ছে সে, এই ভেবে যে তার দেওয়া খবর দুটো কিভাবে নিবে হৃদ। খবরটা জানার পর কিভাবে রিয়্যাক্ট করবে সেটা ভেবেও এই মুহূর্তে বেশ চিন্তিত আসিফ। ইতস্তত আসিফ হাসফাস
পরে জড়ানো চোখে এক পলক চাইল হৃদের গম্ভীর চোখ মুখের দিকে। কি সুন্দর সাবলীলভাবে ল্যাপটপে মুখ গুজে কিছু একটা টাইপ করছে ব্যস্ত হাতে। হৃদের ব্যস্ত হাত আর স্ক্রিনের উপর কুচকানো দৃষ্টি বলে দিচ্ছে সে এই মুহূর্তে কতটা মনোযোগী টাইপিং এর হাত চালাতে। আসিফ আবারও হাঁসফাঁস করলো হৃদকে তার কাছে থাকা নিউজগুলো দিতে, কিন্তু এই মুহূর্তে খবরগুলো দেওয়া ঠিক হবে কিনা সেটা নিয়েও কয়েক সেকেন্ড ভাবলো সে। তারপরও সিদ্ধান্তহীনতায় ভুগে ধীর স্বরে ডাকলো হৃদকে। ভাই, একটা কথা ছিল। হৃদ তৎক্ষণাৎ উত্তর করলো না, আর না আসিফের দিকে চোখ তুলে তাকালো, বরং তখনও ব্যস্ত হাত চলছে কিবোর্ডের। আসিফ আরও একটু ইতস্তত বোধ করে জড়ানোর গলায় ফের হৃদের উদ্দেশ্যে ডেকে বলল, ভাই কথাগুলো খুব জরুরি, যদি একটু শুনতেন। হৃদের মনোযোগ নষ্ট হলো না, বরং ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থেকেই গম্ভীর স্বরে আওড়ালো, বল, শুনছি। ইতস্তত আসিফ হৃদকে এক পলক দেখে খানিকটা দ্বিধা নিয়ে বলল, ভাই আসলে দুইটা নিউজ আছে, একটা ভালো অন্যটা খারাপ হবে, এজন্য বলছিলাম আপনি কোনটা আগে শুনতে চাইবেন। আগের নাই হৃদ বলল, আপাতত কোনোটাই শুনতে চাচ্ছি না, বেশ জরুরি হলে বল, নয়তো বেরিয়ে যা, কাজ করছি আমি। আসিফ চুপ করে গেল দ্বিধা নিয়ে। খবরটা বেশ জরুরি, তাই হৃদকে জানানো দরকার। এজন্য আসিফ আগের নাই জড়ানোর গলায় বলল, ভাই খবরটা মনে হয় আপনার জন্য খুব জরুরি হবে। ভাবিকে নিয়ে আপনার। আসিফকে মাঝপথে থামিয়ে দিয়ে গম্ভীর মুখ আওড়ালো আসিফকে মাঝপথে থামিয়ে দিয়ে গম্ভীর মুখ আওড়ালো হৃদ। আচ্ছা, হৃদের জায়গায় আসিফ লিখছে, আমি জানি না এই লেখাগুলো কেন উল্টা পাল্টা, আপনারা পড়লে বুঝতে পারতেন। সরি। হ্যাঁ, বল, শুনছি। আসিফ দ্বিধা নিয়ে কয়েক সেকেন্ড চুপ থেকে ধীর গলায় বলতে থাকে, আসলে ভাই ভাবির খোঁজ পেয়েছিলাম আমরা। আপনার কথা অনুযায়ী সিম অফিস থেকে নাম্বারের তথ্য জোগাড় করেছিলাম নাম্বারদাতার। আপনার ধারণাই ঠিক ছিল। সেদিন রাতে ভাবির কল করা মানুষটা ওনার বড় ভাই ছিল। কলদাতার রেজিস্টার্ড সিম থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভাবির ভাইয়ের ছবি সহ সকল তথ্য জোগাড় করেছিলাম। ছেলেটি আমাদের পরিচিত এক ছোট ভাই, আপনিও চিনবেন ওকে। ওর নাম আরিফ, চট্টগ্রাম থেকে পড়াশোনা করে মাত্র বের হয়েছে। ওর ছোট বোনের নামই রিক্তা ইসলাম মায়া, মানে আমাদের ভাবি। এই নিয়ে আমি সকাল থেকে বেশ কয়েকবার আরিফের সঙ্গে ফোনে কথা বলে শিওর হয়েছি ভাই। আপনি যাকে ঈশ্বর জাহান নামে চিনেন, উনি আমাদের ভাবি হয়। ভাবি আপনাকে নিজের নাম মিথ্যা বলেছিল সেদিন। এবার কেন বলেছিল সেটা ভাবিই ভালো বলতে পারবে ভাই। তবে আমি আরো খোঁজ নিয়ে জানতে পারি, ভাবি আজ সকালে আপনার খোঁজে নরসিংদী গিয়েছিল ওনার 3 বান্ধবী সহ হাফিজ সাহেবের বাড়িতে। হাফিজ সাহেবের ছেলে সুমন আমাদের লোকদের জানিয়েছে সেটা। এর আগেও নাকি আপনার খোঁজে কিছুদিন আগে গিয়েছিল ওরা, কিন্তু প্রথমবার আপনার খোঁজ না পাওয়ায় ব্যর্থ হয়ে নাকি আজ দ্বিতীয়বারের মতন গিয়েছিল। কিন্তু পথিমধ্যে নাকি ভাবিদের আজ সকালেই অ্যাক্সিডেন্ট হয়। হাফিজ সাহেবের ছেলে সুমন নাকি সেখানেই ছিল। আমাদের লোকদের একটু আগে জানালো ভাবিসহ নাকি ওনার 2 ফ্রেন্ড মারা যায় অন দ্য স্পট। আর বাকি 2জনের অবস্থাও নাকি বেশ ভালো না, হসপিটালে ভর্তি আছে আহত অবস্থায়। ভাবির পরিবারে এটা নিয়ে তোলপাড় চলছে। আমি আরিফকে একটু আগেই ফোন করেছিলাম, ফোন ধরেনি, হয়তো ফোন তোলার পরিস্থিতিতে নেই। আমাদের ছেলেরা কিছুক্ষণ আগেই খবরটা দিল আমায়, এই জন্যই আমি আপনাকে বলতে। আচ্ছা, তার মানে হচ্ছে, এটা কিন্তু উপন্যাসের বাইরে আমি কথা বলছি আপনাদের সাথে। তার মানে হচ্ছে ওই যে ওরা যে গেছিল নরসিংদীতে, সেখান থেকে ব্যাক আসার সময় ওরা হচ্ছে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে, এবং ওদের নাকি 2টা ফ্রেন্ড মারা গেছে, এটা যেটা আর কি বুঝতে পারলাম। দেখি সামনে কি আছে, সেটা তো আর এখানে সরাসরি বলেনি, তবে হৃদের কাছে সেই খবরটি দিছে আরিফ। তো দেখা যাক সামনে কি আছে। আসিফ দিছে। আসিফ বলতে বলতে থেমে যায় হৃদের নিশ্চুপ ভঙ্গি দেখে। হৃদের চোখে মুখে আগের মতো গাম্ভীর্য নেই, তবে বেশ শিথিল দেখালো চেহারাটা। হৃদের মুখ দেখে ভিতরকার অবস্থাটা বুঝলো না আসিফ, কারণ হৃদের নিশ্চুপি দৃষ্টি তখনও ল্যাপটপের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। তবে হৃদের কিবোর্ডের ব্যস্ত 2 হাত থেমে আছে টাইপিং করা থেকে। আসিফ সেদিকে পূর্ণ দৃষ্টিতে তাকাতেই বুঝলো হৃদের হাত 2 শুধু থেমে নেই, ভূমিকম্পের ন্যায় তরতর করে কম্পনরত হচ্ছে সেগুলো। আসিফের পূর্ণ দৃষ্টির মধ্যেই হৃদের সেই হাতের কম্পন আরো দৃঢ় হলো ক্রমাগত। আসিফের স্পষ্ট চোখে পড়ল হৃদের কার্নিশ বেয়ে ঝরা চিকন ঘামের ফোঁটাগুলোকে। আসিফ খানিকটা চমকালো,
শুকনো গলায় দ্রুত চোখ বুলালো হৃদের মুখে। হৃদের শক্ত থাকা মুখের আদল পরিবর্তন দেখা না গেলেও তবে আসিফের কানে আসলো হৃদের ভাঙা গলার একটু স্বর। কবে হয়েছে সব? আসিফ বিন্দুমাত্র সময় নিল না উত্তর করতে, ব্যস্ত গলায় বলল, ভাই সকালের ঘটনা এটা। ভাবিকে ওনাদের পারিবারিক কবরস্থানেই কবর দেওয়ার কথা চলছে, কিন্তু পুলিশ কেস হওয়ায় লাশ এখনো দাফন করা হয়নি। তদন্ত চলছে। ভাই আপনি কি যাবেন ভাবিকে শেষ দেখা দেখতে? আমি জানি না আসলে, এখানে লিখতেছে যে শেষ দেখা দেখতে মানে হচ্ছে মারা গেছে টাইপের এমন কিছু বলতেছে। দেখা যাক সামনে কি আসে। হ্যাঁ, আসিফ বলতে বলতে আবারও থেমে যায় হৃদের নিশ্চল অবস্থা দেখে, কারণ ততক্ষণে হৃদ ল্যাপটপের কিবোর্ডের উপর কপাল ঠেকিয়ে গা ছেড়ে নিস্তব্ধ হয়ে যায় প্রশ্ন করার থেকে। আসিফ ধরফড়িয়ে দ্রুত পায়ে এগিয়ে আসলো হৃদের দিকে, আতঙ্কিত হাতে ভাই ভাই করতে করতে ডাকতে লাগলো হৃদকে। আসিফ উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাঁধ চেপে ধরতেই বুঝলো হৃদের বেগতিক শরীর তীব্র কম্পন হওয়ার বিষয়টা। হতভম্ব আসিফ তখন বাকরুদ্ধ হয়ে গেল হৃদের সারা শব্দ পাচ্ছে না বলে। আতঙ্কিত মুখে শুকনো ঢোক গিলতে গিলতে চাইল হৃদের দিকে। নিশ্চল হৃদকে দেখে আসিফ তখনও ঠাহর করতে পারছে না আসলে হয়েছে কি। হৃদ কি বেহুশ হয়ে গেল নাকি অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাক করলো, কোনটা? আসিফ বলতে বলতে থেমে যায় হৃদের নিশ্চল অবস্থা দেখে, কারণ ততক্ষণে হৃদ ল্যাপটপের কিবোর্ডের উপর কপালে গা ছেড়ে পড়ে রইল প্রশ্ন করার থেকে। অস্থির আসিফ দ্রুত পায়ে এগিয়ে আসলো হৃদের দিকে, আতঙ্কিত হাতে ভাই ভাই করে ডাকতে লাগলো হৃদের কাঁধ চেপে। হৃদকে স্পর্শ করে আসিফ বুঝতে পারলো হৃদের বেগতিক শরীরের তীব্র কম্পন হওয়ার বিষয়টি। আচ্ছা, এখানে আমি আবার এইগুলো পড়তেছি, তার কারণ হচ্ছে আমি আবার পরবর্তী পর্বে আসছি। এখানে অনেকগুলো পর্ব, তো পরবর্তী পর্বে আসছি, তো ওই পরবর্তী পর্ব এই লেখাগুলো লেখা। হ্যাঁ, আমি ইচ্ছা করে দুইবার করে পড়তেছি না। আতঙ্কিত মুখ তুলে চাইল হৃদের দিকে। নিশ্চল হৃদকে দেখে আসিফ তখনও ঠাহর করতে পারছে না আসলে হয়েছেটা কি। হৃদ কি মায়াভাবের মৃত্যুতে বেহুশ হয়ে গেল নাকি অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাক করলো, কোনটা? আচ্ছা, হৃদ ভাই কি সত্যি মেয়েটাকে পছন্দ করতো? হয়তো করতো, নয়তো কেউ যদি কাউকে পছন্দ নাই করে তাহলে মানুষ তো এমনি এমনি এতটা দুর্বল হয় না, তাই না? তাহলে বলা যায় হৃদ ভাই ভাবিকে পছন্দের থেকেও বেশি কিছু করত, হয়তো ভালোবাসতো। নিজের চিন্তা ভাবনায় নিজেই চমকে উঠে নেয় আতঙ্কিত চোখে হৃদের দিকে তাকালো আসিফ। হায় সর্বনাশ হয়ে যাবে যদি হৃদ মায়াকে সত্যি সত্যি ভালোবেসে থাকে, তো তাহলে হৃদ ভাইকে একা আসিফের পক্ষে সামলানো মুশকিল হয়ে যাবে, কারণ হৃদ খান কারোর কথা শোনার মানুষ নয়। আসিফ মনের সংকীর্ণ ভয়ের চিন্তা করলো হৃদের মাকে ফোন করবে কিনা। তিনি তো বাংলাদেশি আছেন মনে হয়। আসিফকে একবার ফোন করে বলে দেখবে, জানাবে হৃদ ভাইয়ের বর্তমান অবস্থার বিষয়টা, নাকি হৃদ ভাই রাগারাগি করবে ওনার মাকে এই বিষয়ে কিছু জানালে। আসিফ তীব্র দ্বিধায় পড়ে একটু অপেক্ষা করে চিন্তা করলো। হৃদকে হসপিটালে নিয়ে যাবে বলে ভয়ার্ত মুখে হৃদের দিকে চাইলো। হৃদের কাঁধের হাতটা নাড়িয়ে তখনই আস্তে আস্তে করে হৃদকে ডাকতে লাগলো ভয়ে ভয়ে। জড়সড় আসিফের অবস্থা কাহিল বিষণ্ণ চিন্তায়। এসির মধ্যে কপালের কার্নিশ বেয়ে ঘাম ঝরঝর করে পড়ছে। বিষণ্ণ আসিফের চিন্তা আরো বেড়ে গেল অনেকটা। ডাকার পরও হৃদের কোনো রেসপন্স পেল না। ভয়ার্ত আসিফ তখনই শিওর হলো যে আসলেই কোনো কিছু ঠিক নেই, দ্রুত হৃদকে হসপিটালে শিফট করানোর দরকার। উত্তেজিত আসিফ যখন দ্রুততার সঙ্গে নিজের পকেট থেকে ফোন নিয়ে অস্থিরতায় কল দিতে চাইলো বডিগার্ডদের, কিন্তু তখনই মাঝে কল আসলো আরিফের। তাড়াহুড়ো করে কোনো কিছু না ভেবেই উত্তেজিত আসিফ তৎক্ষণাৎ ফোন রিসিভ করলো আরিফের। মায়ের খবরটা এক ফাঁকে আরিফের থেকে নিতে চাইলো, কিন্তু তার আগেই ফোনের ওপাশ থেকে আরিফ সালাম দিয়ে আসিফের উদ্দেশ্যে বলতে লাগলো, সরি ভাই, আপনি তখন আমায় কল দিয়েছিলেন, আসলে একটু ব্যস্ত ছিলাম হসপিটালের কাজে, এজন্য ফোনটা সাইলেন্ট ছিল ভাই, কলটাও রিসিভ করতে পারিনি। আপনি কি কিছু বলবেন? অস্থির আসিফ তৎপর মুখ খুলে বলল, হ্যাঁ হ্যাঁ, ভাবির লাশ কি তোমরা দাফন করে ফেলেছো নাকি করবে? ফোনের ওপাশে শান্ত থাকা আরিফ হঠাৎই চমকে উঠলো আসিফের মুখে ভাবির লাশের কথা শুনে। এক মুহূর্তের জন্য আরিফও বোকা বনে গেল। কোন ভাবির লাশ দাফন করার কথা ছিল তার? আর কার কথাই বা জিজ্ঞেস করছে আরিফকে? কেই বা মরলো? তাছাড়া আরিফের জানা মতে আসিফের সম্পর্কে ভাবি হয় এমন কোনো নারীকে তো সে চিনে না। তাহলে কার কথা আসিফ এতটা অস্থিরতার সঙ্গে জিজ্ঞেস করছে?
হতবাক আরিফ আসিফের কথা বুঝতে না পেরে অবুঝ গলায় প্রশ্ন করলো, কার কথা জিজ্ঞাসা করছেন ভাই? কে মারা গেছে? আমি তো কাউকে চিনতে পারছি না, আমার কাছে তো কারোর মৃত্যুর সংবাদ আসেনি ভাই। আরিফের কথায় খানিকটা চমকিত চমকিত হয় আর আসিফ শুধালো, মানে তুমি না বললে হসপিটালে আছো? আর আমার কাছে খবর আসলো তোমার পরিবারের কে জানি মারা গেল আজ, এই জন্যই মূলত তোমার খোঁজ খবর নিতে কল দিয়েছিলাম আর কি। না ভাই, আপনি হয়তো ভুল শুনেছেন কোথাও থেকে। আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে, কারোর কিছু হয়নি। তবে আমি হসপিটালে আছি কারণ আমার বোনের হবু শ্বশুর শাশুড়ি 2 দিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল, তাই ওদের নিয়ে আপাতত হসপিটালেই আছি। এখন অবশ্য ওনারা ঠিক আছে। তবে আপনাকে যে বা যারা আমার পরিবারের সম্পর্কে বলেছে তারা হয়তো ভুল তথ্য দিয়েছে। আরিফের কথায় আশার আলো জেগে উঠল আসিফের মনে। মায়ের কথা উল্লেখ করে শিওর হতে বলল, তুমি শিওর তোমার পরিবারের সবাই ভালো আছে? না মানে আমি শুনেছিলাম তোমার ছোট বোন মায়া নাকি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আজ সকালে। হতবাক আরিফ খানিকটা বিরক্ত বোধ করলো মায়াকে নিয়ে এমন বিভ্রান্তকর সংবাদ শুনে। সে মাত্র কিছুক্ষণ আগেই মায়া ও তার পরিবারের সঙ্গে কথা বলেছে। মায়া জুই 2জন চট্টগ্রামে চলে যাবে আজ রাতের ট্রেনে। এজন্য সবকিছু বুঝিয়ে ঝাঁকিয়ে দিচ্ছিল আরিফ কিভাবে কি করবে। অথচ তার জীবিত বোনের মৃত্যুর দুঃসংবাদ দিচ্ছে অন্য কেউ, তাও রাজনৈতিক দলের কেউ। এমন ফাউল সংবাদগুলা কে ছড়ায় কে জানে। তারপর আবার আরিফের বোনকে নিয়ে, কিন্তু কেন? আরিফ তো রাজনৈতিক কেউ নয়, সে একজন সাধারণ মানুষ। তাহলে তার পরিবারের সম্পর্কে কার এত মাতামাতি থাকতে পারে, তাও তার ছোট্ট অবুঝ বোনকে নিয়ে? আরিফ অনেকটা নাখোশ গলায় আসিফকে শুধিয়ে বলল, না ভাই, আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আমার ছোট বোনও জীবিত আছে। মাত্র কিছুক্ষণ আগেই কথা বললাম, আপনি ভুল শুনেছেন। আমার আরিফের কল কেটে গেছে ততক্ষণে, কারণ তাড়াহুড়ো করে কল কেটে দিল আসিফ নিজেই। মায়ের জীবিত থাকার খবরটা হৃদকে দিতে উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাঁধ চাপলো আসিফ। তাড়াহুড়ো করে বলতে লাগলো, ভাই, ভাবির কিছুই হয়নি, উনি বেঁচে আছেন। আরিফের সাথে মাত্রই আমার কথা হয়েছে, ভাবি নাকি ঠিক আছে, নিজের বাড়িতেই আছে। ভাই, আমাদের লোক ভাবির সঠিক তথ্য জোগাড় করতে পারেনি, কোথাও ভুল করেছে ওরা। ভাই, আপনি শুনছেন? ভাই, ভাই। হৃদকে ধাক্কিয়েও যখন কোনো সাড়া শব্দ পেল না আসিফ, তখন তৎক্ষণাৎ আতঙ্কে কল লাগালো বডিগার্ডদের। মুহূর্তের মাঝে হৃদকে বেহুশ অবস্থায় অফিস থেকে হসপিটালে শিফট করানো হলো এমার্জেন্সিতে। দীর্ঘ সময় নিয়ে হৃদের চেক আপ করে রিপোর্ট দেখে ডক্টর আসিফকে জানালো, অতিরিক্ত মানসিক চাপ আর টেনশনের কারণে কয়েক সেকেন্ডের জন্য হৃদের হার্ট ব্লক হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল জায়গায়, যার জন্য বিগত কয়েক ঘন্টা ঘুমের ইনজেকশন দিয়ে যাবে হৃদের রেস্ট টাইমের জন্য। তবে হৃদকে অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার জন্য কড়াভাবে নিষেধাজ্ঞা জারি করলো ডক্টররা। এতে করে নেক্সট টাইম হৃদের প্রাণঘাতীও হতে পারে বলে জানালেন ডক্টররা। অস্থির হতবুদ্ধি আসিফ শিথিল হয়ে গেল ডক্টরের কথায়। কি পরিমাণ মানসিক চাপে পড়লে হৃদ খানের মতন একটা শক্তপোক্ত মানুষের হার্ট ব্লক হয়ে যায়, জ্ঞান হারিয়ে সোজা হসপিটালের বেডে পড়ে থাকে, সেটা সত্যি আসিফের ধারণার বাইরে। সে এখনো ধারণা করতে পারছে না হৃদের ভেতরকার অস্থিরতাটা। তবে আসিফ অন্তত এতটা বুঝতে পেরেছে যে হৃদ খানের জীবনে মায়া নামক মেয়েটির প্রভাব রয়েছে অনেকটা জুড়েই। হয়তো আসিফের ধারণার নেই, এতটা জুড়ে আছে। চিন্তিত আসিফ হৃদের কেবিনের সোফায় বসে থাকলো মাথা ঝুঁকে। বাইরে বডিগার্ড পাহারায়, পরিবারের কেউ আসেনি, কারণ আসিফ এখনো হৃদের পরিবারের কাউকে জানায়নি, জানাবেও না কিছু কারণবশত। তাছাড়া ডক্টর বলেছে রাতের মধ্যে হৃদের জ্ঞান ফিরবে। হৃদের জ্ঞান ফিরলে আসিফ কি জবাব দিবে সেটা নিয়ে আপাতত সে চিন্তিত। মানছে আসিফের একটা ভুলের জন্য তার হৃদ ভাই আজ হসপিটালে, কিন্তু এতে তো আসিফের কোনো হাত ছিল না। আসিফ তো সত্যি জানতো না সবটা বিষয়গুলো এমন বাজেভাবে ঘটে যাবে। ওদের লোক যে এতটা ভুল তথ্য নিয়ে আসবে কে জানতো। এখন আসিফের জন্য সবচেয়ে ভয়ের বিষয় হলো হৃদের জ্ঞান ফেরার পর হৃদ যদি শুনতে পায় আসিফের দেওয়া সংবাদটা সম্পূর্ণ মিথ্যা, আসলে এমন কিছুই হয়নি, মায়াও সুস্থ এবং জীবিত আছে, তাহলে নিশ্চিতভাবে তাণ্ডবের ঘূর্ণিঝড় বয়ে যাবে আসিফের উপর দিয়ে হৃদের এমন ভুলভাল তথ্য দেওয়ার জন্য হৃদকে। আল্লাহ মালুম তখন আসিফের কি হয়। চিন্তিত আসিফের বিষণ্ণতার ঘোরের মাঝে কাটলো বিগত 8 ঘন্টা। হৃদের হুঁশ ফিরল প্রায় 8 ঘন্টা পর। তখন রাত 1টার কাটায় তখন সময় রাত 1টার কাটায়। হৃদের জ্ঞান ফিরতে দেখে আসিফ সুস্থির
স্থির হতে গিয়েও পারল না তীব্র চিন্তায়। ডক্টর হৃদের নর্মাল চেক আপ করে যেতেই আসিফ ভয়ে জড়সড় অবস্থায় হৃদের দিকে তাকায় সত্যিটা বলার জন্য। কিন্তু তখন হৃদের হার্ট ব্লক হওয়ার জন্য শ্বাসকষ্ট হয়ে উঠছিল একটা সময়, যার জন্য অক্সিজেন মাস্ক লাগাতে হয়েছিল হৃদকে। দুর্বলতায় এখন অক্সিজেন মাস্ক দিয়েই শ্বাস টানছে হৃদ। তবে এর মধ্যে হাত পা নাড়িয়ে হৃদকে উঠে বসার চেষ্টা করতে দেখে তৎক্ষণাৎ আসিফ এগিয়ে আসলো সাহায্য করতে। কিন্তু পথেই হৃদ নিজের দুর্বল হাতের ইশারায় থামিয়ে দেয় আসিফকে এবং নিজে নিজে উঠে বসে বেডে পিঠ ঠেকিয়ে। তারপর মুখ থেকে মাস্ক খুলে গলায় ঝুলায় বড় বড় নিঃশ্বাস ফেলে ঘাড় বেঁকে আসিফের দিকে শূন্য নিশ্চল দৃষ্টিতে চেয়ে থেকে ছোট্ট শব্দে বলল, গাড়ি বের করো আসিফ, আমি বের হব। চমকিতে নেয় আসিফ শুধালো, কেন ভাই, আপনার শরীর তো এখনো দুর্বল। তোরে বাড়তি কথা বলতে বলি নাই আমি, দ্রুত গাড়ি বের করতে বলছি, আশুগঞ্জ যাব আমি। হৃদের গাড়ি বের করার কারণটা বুঝতে পেরে মুহূর্তে ভয়ে চুপসে যায় আসিফ। মায়ার খোঁজে হৃদ যে আশুগঞ্জ অব্দি যেতে চায় সেটা বুঝলো আরিফ, কিন্তু হৃদ তো আর জানে না মায়া আসলেই জীবিত আছে, মরে নাই। ভয়ের তো আসিফ ভয়ে ভয়ে হৃদকে মায়ার জীবিত হওয়ার সত্যিটা জানালো এবং আতঙ্কের ন্যায় হৃদের গম্ভীর মুখের দিকে সময় নিয়ে তাকিয়ে আসিফ বিন্দুমাত্র বুঝতে পারল না হৃদের ভিতরকার অবস্থা। মায়ার জীবিত হওয়ার বিষয়টা শুনেও হৃদকে কোনো রিয়্যাক্ট করতে না দেখে আসিফ আরো বেশি ভয় করলো হৃদের নিশ্চুপ থাকার বিষয়টা নিয়ে। নিশ্চয়ই আসিফের কপালে দুঃখ আছে, এজন্য হৃদ হঠাৎ এমন করে চুপ হয়ে আছে। শান্ত থাকার হৃদ আরো শান্ত হয়ে গেল। হঠাৎ গা ছেড়ে বালিশে মাথা ঠেকিয়ে নিশ্চুপ ভঙ্গিতে চোখ বন্ধ করে পড়ে রইল বেশ কিছুক্ষণ, যেন কোথাও স্বস্তির সন্ধান খুঁজে পাচ্ছে হৃদ। জড়সড় আসিফ খানিকটা দ্বিধায় পড়ে গেল হঠাৎ হৃদকে শান্তিমতো শুয়ে থাকতে দেখে। আসিফের ধারণায় আসলো হয়তো হৃদ ওর কথা শুনতে পায়নি, এজন্য কিছু বলেনি। তাই আসিফের দায়িত্ব হৃদকে পুনরায় একই কথাগুলো আবারও বলা। আসিফ অনেকটা রয়ে শয়ে দ্বিধা কাটিয়ে জড়সড় হয়ে কিছুক্ষণ নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে আবারও হৃদকে ডাকতে লাগলো পুনরায়। এবার খানিকটা উঁচু স্বরেই ডাকলো, কারণ আসিফের ধারণা হৃদ হয়তো ওর কথা ঠিকঠাক শুনতে পারছে না হার্ট ব্লকের জন্য, কানের সমস্যা হচ্ছে হৃদের তাই। কিন্তু আসিফ ভুল প্রমাণিত হলো যখন হৃদের দক্ষ হাতের থাপ্পড় পড়লো ডান গালে। স্তব্ধ আসিফ গালে হাত দিয়ে হৃদের দিকে তাকিয়ে থাকলো বোকার মতন। জীবনে প্রথম মারলো হৃদ ভাই ওকে, তাও এত বছরের সঙ্গী হয়ে কাজ করার পর। আসিফকে ঘরের মাঝে ফেলেই হৃদ কেবিন থেকে বের হয়ে গেল। ততক্ষণে খালি পায়ে অক্সিজেন মাস্ক স্যালাইনের নল টেনে খুলে ফেলে। হৃদ এমন ক্ষোভে কোথায় গেল আসিফ জানে না, তবে সে তৎক্ষণাৎ হৃদের পিছন পিছন ছুটলো হৃদের চলে যাওয়া দেখে গালে হাত দিয়ে, আর হৃদকে পিছন পিছন ডেকে ডেকে বলতে লাগলো, ভাই কোথায় যাচ্ছেন আপনি? আপনি অসুস্থ শরীরে কোথায় যাচ্ছেন? ডাক্তাররা বলেছে আপনাকে রেস্ট নিতে, ভাই প্লিজ আপনি যাবেন না প্লিজ। কি বলে, আমি আসলে ইমোশন কন্ট্রোল করতে পারি না, রোবটের মতো পড়তে পারি না, এর জন্য সরি। হ্যাঁ হৃদ শুনলো না আসিফের বরং দুর্বল শরীরে বের হয়ে গেল তখনই হসপিটাল থেকে। চিন্তিত আসিফ সেও হৃদের পিছন পিছন দৌড়াতে লাগলো গালে হাত দিয়ে। আর যাই হোক, হৃদ ভাইকে তো আর একা ছাড়া যাবে না এই অবস্থায়, তাই না? তাহলে বিপদ তো আরো বাড়বে। তাছাড়া দোষটা তো আসিফেরই ছিল, তারই আরো ভালোভাবে খোঁজ খবর নেওয়া উচিত ছিল মায়া ভাবির সম্পর্কে। তবে আসিফের সাথে সাথে অপরাধী তো আরো একজন ছিল, যে আসিফকে এমন ভুলভাল তথ্য জোগাড় করে দিল সে। এবার তাকেও ছাড়বে না আসিফ। হৃদের পেছন পেছন যেতে যেতে আসিফ নিজের অ্যাসিস্ট্যান্ট মাহফুজকে তার পাওনা থাপ্পড়টা ঠাস করে মেরে গেল। আর হুমকি ধামকি স্বরূপ এক ঝুট বুঝিয়ে গেল আসিফকে এমন ভুলভাল তথ্য দেওয়ার জন্যই থাপ্পড়টা উপযোগী ছিল সে। হতবুদ্ধি মাহফুজ সেও গালে হাত দিয়ে হসপিটালের করিডোরে দাঁড়িয়ে থাকলো আসিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে। মূলত মাহফুজ আসিফের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আসিফ যা বলে তাই করতে হয় তাকে। আর এই জন্যই বিগত কয়েক বছর
বিগত আগে তাকে বলেছিল যে মায়া মেয়ে সম্পর্কে তথ্য জোগাড় করতে, এবং সে সেটাই করে। লোকাল লোক লাগিয়ে মায়া মেয়েটির সম্পর্কে তথ্য জোগাড় করেছিল মাহফুজ। কিন্তু ফাজিল ছেলেগুলো যে ওনাকে মেয়ে সম্পর্কে এমন ভুল তথ্য দিবে কে জানে। আজ মাহফুজের গালের আসিফের দেওয়া থাপ্পড়টা তাহলে ওই ছেলেগুলোর পাওনা হয়ে গেল, কারণ ওদের ভুল তথ্যের জন্যই তো মাহফুজ আসিফের হাতের শক্ত থাপ্পড় খেলো। তাই মাহফুজ ধীর মনে ঠিক করে নিল কাল সকালেই সব কয়টাকে একটা একটা করে থাপ্পড় লাগাবে, শুধু আজকের থাপ্পড়টার জন্য। আচ্ছা, এখন হচ্ছে প্লট চেঞ্জ হচ্ছে, আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। সকাল 6:15, সারা রাত ভর ট্রেন জার্নি করে মাত্রই চট্টগ্রামের ভাড়া বাসায় ফিরল মায়া আর জয়ী। সঙ্গে রয়েছে মায়ার মামা সেলিম সাহেব। চট্টগ্রাম রেল স্টেশন থেকে মুরাদপুরের মায়াদের বাসা মাত্র 20 মিনিটের রাস্তা। মায়া আর জয়ী যখন স্টেশনে পৌঁছায় তখন সেখানে পূর্ব থেকে উপস্থিত ছিল মায়ার মামা সেলিম সাহেব। মূলত উনি মায়া আর জয়ীকে সেফলি বাসায় পৌঁছে দিয়ে যাবেন জেসি মোড়, ওনার নিজের ফ্যাক্টরিতে। ব্যবসায়িক মানুষ তিনি, তাই সময়ের পাক্কা হিসাব ওনার কাছে আছে। সকাল সকাল মায়েদের বাসায় গেটের সামনে রিক্সা থামাতেই একে একে নিজেদের ব্যাংকিং পত্র নিয়ে নেমে আসলো। ব্যাকিং পত্র, আচ্ছা ব্যাকিং পত্র কি জানি না, যাই হোক নিজেদের ব্যাকিং পত্র নিয়ে নেমে আসলো মায়া আর জয়ী। অপর রিক্সা থেকে সেলিম সাহেব ভাড়া মিটিয়ে তৎক্ষণাৎ এগিয়ে আসলো দুই ভাগ্নির দিকে। কাপড় চোপড় ব্যাগ ছাড়াও এক্সট্রা খাবারের ব্যাগ ছিল অনেক। আশুগঞ্জ থেকে নিয়ে আসা এসব। সেলিম সাহেব মায়াদের রিক্সার ভাড়া মিটিয়ে দিয়ে কিছু ভারী ব্যাগ নিয়ে হাঁটা ধরলো বাসার পথে। পেছন পেছন জুইও হাঁটলো কিছু ব্যাগ গুছিয়ে। বাকি পেছনে রয়ে গেল মায়া, যার জন্য মায়া নিজের ভাগের ছোট ছোট কাপড়ের ব্যাগগুলো একত্রে গুছিয়ে নিচ্ছিল নেওয়ার সুবিধার্থের জন্য। এই জন্য মূলত মায়া কোমর ঝুঁকে ব্যাগগুলোকে একত্রে করার সময় হঠাৎই কোথাও থেকে একজন মায়ার ডান হাতের ব্যাগ হ্যাচকা টানে মায়াকে সোজা করতে করতে মায়ের মুখে অস্পষ্ট স্বরে আওড়াতে লাগলো, আরে আরে। বলার মাঝেই কষে থাপ্পড় বসালো মায়ার ডান গালে। হতভম্ব মায়া এক মুহূর্তের জন্য কিছুই বুঝে উঠতে পারলো না আসলে মায়ের সাথে কি হয়েছে। বরং তবদা খেয়ে যাওয়ার ন্যায় মায়া ডানে ঝুঁকে পড়ে বাম গালে হাত ছোঁয়াতে যাবে, তখনই অপর বাহু টেনে মায়াকে তৎক্ষণাৎ সোজা করতে করতে অপর গালে থাপ্পড় বসালো মায়ার। পরপর দুইটা থাপ্পড়ের দাপটে মুহূর্তের মাঝেই তবদা খেয়ে গেল মায়া। শরীর টলিয়ে উঠে চোখে অন্ধকার দেখা দৃষ্টি তুলে কোনো রকম সামনে তাকাতে চাইলো। তখনই মায়ের হালকা আবছা দৃষ্টিতে ভিড়ল কারোর রাগান্বিত লাল ক্ষুব্ধ মুখোদয়। মায়া ভালো করে চোখ টেনে লোকটার দিকে তাকাতে চাইলে পুনরায় দাবাং হাতের থাপ্পড় পড়লো মায়ের টনটন করা ব্যথার গালে, তাও একই ব্যক্তি থেকে। পরপর 3বারের থাপ্পড়ে গালের চাপাসহ নড়ে ওঠে মায়ার। ব্যথায় কাতরে ওঠে, সহ্য করতে না পেরে তখনই হু হু শব্দে কেঁদে ওঠে রাস্তায়। কে বা কারা এমন নির্দয়ভাবে মায়াকে মারছে তাও জানে না মায়া। তবে লোকটার থাপ্পড়ের দাপটে মায়া ঠিকঠাক চোখেও দেখছে না, শুধু কানে একটু করে আসছে কারোর রাগারাগি ও ফুসফুসানির শব্দ। মায়া ধরে নিল সামনের মানুষটা হয়তো এমন রাগান্বিত ফুসফুস নিঃশ্বাসের শব্দটা হবে। সামনের মানুষটারই হয়তো এমন রাগান্বিত ফুসফুস নিঃশ্বাসের শব্দ হবে। ক্রন্দনরত মায়া 2 হাতে নিজের দুগাল আঁকড়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে মায়া কয়েক সেকেন্ডের মধ্যে নিজের চোখ তুলে সামনে তাকাতেই মায়ের চোখের দৃষ্টিতে ভিড়ল হৃদের রাগান্বিত হিংস্র মুখটা। আচ্ছা, লেখিকার নিচে আবার ছোট্ট করে লিখে দিয়েছে, এখানে হচ্ছে এই পর্বটা শেষ, আরো একটা পর্ব অ্যাড করব এটার মধ্যে। লেখা এলোমেলো থাকতে পারে, ঘুম ঘুম চোখে লিখলাম এজন্য। আসলে ঘুম ঘুম চোখে উনি কি লিখছে উনিই ভালো জানে, বানান ভুলের কথা নাই বলি। পরপর 3টা থাপ্পড়ে গালের মারি সহ নড়ে উঠলো মায়ার। ব্যথায় কাতরে উঠে সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ কেঁদে উঠলো হু হু শব্দে। কে বা কারা মায়াকে এমন নির্দয়ভাবে মারলো তাও জানে না মায়া। পরপর লোকটার থাপ্পড়ে মায়া ঠিকঠাক দেখার সুযোগটাও পায়নি মানুষকে। তবে যেটা মায়ার কানে এসেছে সেটা হলো কারোর রাগান্বিত ফুসফুস নিঃশ্বাসের শব্দ। ক্রন্দনরত মায়া 2 হাতে দুগাল চেপে ধরেই হিচকি তুলে কাঁদতে কাঁদতে ভেজা দৃষ্টি তুলে তাকাতে চাইলো সামনের মানুষটার দিকে। তাকালো, কিন্তু তৎক্ষণাৎ মায়ার সেই ভেজা দৃষ্টিতে ভিড়ল পরিচিত হৃদের রাগান্বিত হিংস্র মুখটা। হৃদকে দেখে মায়ের কান্নাটা আরো বাড়লো ঘোর অপমানে। লজ্জিত মায়া মাথা নত করে
লজ্জিত মায়ার মাথা নত হয়ে আসতেই হৃদ দক্ষ হাত চালান করলো মায়ার বাহু টেনে কাছে টানায়। মুহূর্তের মাঝে হৃদ বাহু টেনে হ্যাচকার টানে মুখোমুখি করে দাঁতে দাঁত পিষল হৃদ। তব্ধ গলায় শুধায় মায়াকে, মিথ্যাবাদী নারী, একের পর এক মিথ্যা, কন্টিনিউয়াসলি এত মিথ্যা কোত্থেকে আসে তোর? জবান খুললেই মিথ্যা বলিস, এত মিথ্যা বলতে বলতে ক্লান্ত হোস না? নারী শরীরের রক্ত মাংস পর্যন্ত মিথ্যা দিয়ে গড়ে ফেলেছিস বেয়াদব। হৃদের কথায় ঘোর অপমান বোধ করলো মায়া। প্রথমত সে কিছুই করেননি, আর না কিছু বুঝতে পারছে কিসের জন্য এতগুলো থাপ্পড় খেলো সে। কি থেকে কি হলো তাও বুঝতে পারছে না। সকালবেলা স্টেশন থেকে মামার সাথে বাসায় আসলো, রিক্সা থেকে নেমে মালপত্র নিয়ে জুই ও মায়া মামার বাসার ভিতর গেল। এখন মায়াও তাদের পিছনে বাসায় ভেতরে যেত, কিন্তু হঠাৎ ঝড়ের মতন হৃদ কোথা থেকে এসে কেন মায়াকে এতগুলো থাপ্পড় মারলো তাও জানে না মায়া। আর না, হৃদের এখনকার কথাগুলো বুঝতে পারছে সে। মায়ার যতটুকু মনে পড়ে, সে হৃদের সাথে বিগত মাস ধরেই দেখা সাক্ষাৎ বা কোনো রকম কথা হয়নি। তাহলে মায়া মিথ্যাটা বলল কখন হৃদকে তাও মনে পড়ছে না। ক্রন্দনরত মায়া ঘোর অপমানে চেতে উঠল। মুচড়ামুচড়ি করে হৃদের হাত থেকে নিজের বাহু ছাড়িয়ে নিতে চাইল। অঝরে কাঁদতে কাঁদতে হৃদের উদ্দেশ্যে জোর গলায় বলল, ছাড়ুন আমাকে অসভ্য নেতা, আমি যত খুশি মিথ্যা বলবো তাতে আপনার কি? আপনি শুনতে আসেন কেন? আপনি কি আমাকে মারার নেতার ছেলে হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? যা খুশি তাই করবেন, আর আমরা কিছু বলতে পারবো না? এমন বালের এলাকায় না থাকলে কি হবে আমার? আমি আবার চলে যা পর্যন্ত বলতে পারছে। মায়া আতঙ্কের ন্যায় শব্দ করে উঠল তৎক্ষণাৎ। চোখ দুটো বড় বড় হয়ে আসলো মুহূর্তেই। ছটফট করার ন্যায় দুহাত আঁকড়ে ধরলো হৃদের এক হাত গাল থেকে ছাড়াতে চেয়ে, কিন্তু মায়ের ছটফটে হৃদের হাত আরো শক্ত হয়ে আসলো। মায়ের গালের মাড়ি চেপে ধরায় মায়া গোঙালো। ছটফট করার ন্যায় হৃদের হাত থেকে গাল ছাড়িয়ে নিতে চাইলেও হৃদ আরো তেতে উঠলো। রাগে রিরি করে শুধালো, আমি কে তাই না? আমি তোর তোকে মারার জন্য আমার বাপের ক্ষমতার দরকার নাই। সোজা তোর ঘরে গিয়ে মেরে আসবো। তোর কি মনে হয় তুই পালিয়ে বাঁচবি? এই বালের এলাকা ছেড়ে কই পালাবি তুই? কোন দেশে শুনি? তুই তো এই দুনিয়া ছাড়লেও আমি তোকে রেহাই দিব না। পরকালেও আমার দাবি থাকবে প্রথমে। তোর তো সব পথই বন্ধ। ছটফট করার ন্যায় মায়া হঠাৎই হৃদের হাত কামড়ে ধরলে হৃদ শব্দে তৎক্ষণাৎ হাত ছাড়া দিয়ে মায়ার গাল ছেড়ে দিতেই মায়া চেতন গলায় শুধালো, আমি মরলেও যখন রেহাই পাবো না তখন আপনি মরলে যান আর আমাকে রেহাই দেন। তারপরও রেহাই দেন, আমি আর পারছি না। আল্লাহর ওয়াস্তে আমাকে রোজ রোজ অপমান করা ছাড়ুন। মায়ের কথায় হৃদ পুনরায় মায়ের বাহু শক্ত হাতে কাছে টেনে রাগে কটমট করে বলল, তুই তো প্রথম থেকেই চাইতি আমি যেন মরে যাই। সেজন্য আহত অবস্থায় সেদিন রাতে একা ফেলে পালিয়ে গিয়েছিলি। আজও তোর জন্য মরতে মরতে বাঁচলাম। তোর কি মনে হয় আমি মরলে তোকে দুনিয়াতে একা রেখে যাব তোর নাগরের সাথে সংসার করতে? আমাকে তোর দয়ালু মনে হয়? আমি মরলেও তোর সলিড বিহিত করে মরতাম, যাতে দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গ তুই নিতে না পারিস। আরেকটা কথা, এতদিন শুধু সন্দেহ ছিল, এখন শিওর হয়ে বলছি, আমার সাথে তেরামি করবি তো সোজা প্রাণে মরবি। মিথ্যা বলবি না, পালানোর চেষ্টা তো মোটেও করবি না, কারণ লাভ নেই। তোর 14 গোষ্ঠীর জন্মকুণ্ডলী পর্যন্ত আমার কাছে আছে, তাই বারবার পালানোর সুযোগ পাবি না। হৃদের সব কথাগুলোই মায়ের কেমন মাথার উপর দিয়ে গেল। সবকিছু ধোঁয়াশার ন্যায় ঠেকলো। মায়ের যতটুকু মাথায় আটলো সেটা হলো হৃদ সাংঘাতিক বাজে আর অসভ্য প্রকৃতির মানুষ। হৃদের কাউকে অপমান করতে কারণ লাগে না, ক্ষমতার দাপটে এমনি চড়িয়ে বেড়ায়। মানুষকে মানুষ মনে করে না, যেমনটা মায়াকে মনে করে না সে। মায়াকে অকারণে হয়তো অপমানিত করে হৃদ শান্তি পায়, যেন মায়া হৃদের চিরশত্রু হয়। কিসের শত্রুতা আমি আমার আপনার সাথে? কেন বারবার আমাকে অপমান করতে চলে আসেন? হৃদের পরিচয় সম্পর্কে মায়াকে কিছু বলল না, বরং হৃদ আগের ন্যায় কটমট করে শুধালো, তোর সাথে আমার সারা জীবনের শত্রুতামি, চিরশত্রু হস তুই আমার। এবার হয়েছে, যা বাসায়। কথাগুলো বলতে বলতে হৃদ মায়াকে হালকা ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে হনহন করে উল্টো পায়ে হেঁটে গাড়ি দিয়ে চলে গেল।
ঠিক যে তেজে এসেছিল একই তেজে আবারও গিয়ে বসলো গাড়ির পেছনের সিটে। আসিফ হৃদকে গাড়ির পেছনে বসতে দেখে লাফ দিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়লো স্টিয়ারিং চেপে। মূলত সে এতক্ষণ যাবৎ গাড়িতে বসে নীরব দর্শক হয়েছিল হৃদের রাগ মায়ার প্রতি দেখে। আসিফ বুঝতে পারছে হৃদের এত রাগের কারণ। হয়তো এই মুহূর্তে মায়ারও জানা নেই হৃদ কেন এত রাগ করলো। তবে একটা সময় ঠিকই বুঝতে পারবে মায়া, তখন আজকের দিনটার কথা খুব মনে পড়বে হয়তো। আসিফ প্রথমে হৃদের পিছন পিছন গাড়ি থেকে বের হতে চেয়েছিল, কিন্তু পথিমধ্যে হৃদ মায়াকে থাপ্পড় লাগাতে দেখে আর সাহস করে বের হয়নি, বরং আধখোলা গাড়ির দরজা চাপিয়ে লাগিয়ে চুপচাপ গাড়িতে বসে পড়েছিল নীরব দর্শক হয়ে। কারণ সে জানতো আপাতত তার ওইখানে কোনো কাজ ছিল না। তাছাড়া সে যদি হৃদের পিছন পিছন যেত তাহলে মায়ের থাপ্পড়গুলোর সাথে সাথে আসিফও কয়েকটা থাপ্পড়ের ভাগ পেত হৃদের থেকে। আসিফ অলরেডি একটা থাপ্পড় খেয়েছে হৃদের হাতে রাতে, তাই এখন আর পাকামো করে হৃদের পিছন পিছন গেল না। চুপচাপ আসিফ হৃদের ভয়ে মুখ বন্ধ রেখে গাড়ি স্টার্ট করলো। ড্রাইভিং এর স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মিরর দিয়ে এক পলক দেখে নিল পিছনে বসা হৃদকে। হৃদ সিটে পিঠ ঠেকিয়ে চোখের উপর হাত ভাঁজ করে রেখে শোয়া। সারা রাত জার্নি করে ক্লান্তই বোঝা যাচ্ছে। ঢাকা থেকে চট্টগ্রামের মুরাদপুর পর্যন্ত টানা 10 ঘন্টা রাস্তা, 8 ঘন্টা গাড়ি চালিয়ে দ্রুত এসে পৌঁছিয়েছে হৃদ শুধু মায়াকে ধরতে। প্রথমে ওরা আশুগঞ্জ গিয়েছিল মায়ার খোঁজে, কিন্তু পথিমধ্যে কৌশল করে আসিফ আরিফকে ফোন করে জেনে নেয় মায়া বর্তমানের অবস্থা সম্পর্কে। মায়া চট্টগ্রামে আসছে জেনে তারপর হৃদ গাড়ির স্পিড বাড়িয়ে দ্রুত এখানে এসে পৌঁছালো। সকাল সকাল হৃদের গাড়ি দেখে দারোয়ান দ্রুত গেট টেনে খুলে দিতেই আসিফ গাড়ি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়ির সামনেই মাল্লির সাথে দাঁড়িয়ে আরাফ খান পাইপ লাগিয়ে গাছে পানি দিচ্ছিলেন তিনি। হঠাৎ করে গাড়ির হর্ন কানে আসতেই চমকে উঠে সামনে তাকাতেই চোখে পড়লো হৃদের কালো মার্সিডিজ গাড়িটি। চমকিত আরাফ খান কপাল কুঁচকে হাতে ঘড়িটা দেখতে চাইলো কয়টা বাজে, কিন্তু খালি হাত দেখে ওনার মনে পড়লো ঘড়ি এখনো পড়া হয়নি হাতে, রাতে খুলে রেখেছে। আর ফজরের নামাজ পড়ার পর পড়া হয়নি। কিছুক্ষণ আগেই মাত্রই ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে আসলো উনি। গায়ে সাদা পাঞ্জাবি, সাথে এখনো মাথায় টুপি রয়েছে। উনি বিষণ্ণ এক ফালে উজ্জ্বল পরিষ্কার আকাশটাও দেখে নিলেও বুঝতে পারলো এখনো সূর্য ওঠেনি। এত ভোরে সকাল সকাল হৃদের গাড়ি, তাও খানবাড়িতে। বিষয়টা চরম আশ্চর্যজনক। যে ছেলেকে ফোনের পর ফোন করেও পাওয়া যায় না, চট্টগ্রামেও আসতে চায় না বাবার কাছে, সেই ছেলে আপসী আজ এত সকাল সকাল দাদার বাড়ির চৌকাঠ মারালো। বিষণ্ণে আরাফ খান পাশের মালিককে প্রশ্ন করলো, এই আব্দুল, বাজে কয়টা বলতে পারিস? তৎক্ষণাৎ উত্তর আসলো আব্দুলের, না বড় স্যার, জানি না তো। আরাফ খান বিরক্তির চোখে এক পলক আব্দুলকে দেখে নিল। ঘাড় ঘুরিয়ে পুনরায় হৃদের গাড়ির দিকে তাকাতেই দেখলো হৃদ খালি পায়ে গাড়ির পেছনের দরজা খুলে নামছে। হৃদকে বিধ্বস্ত আর এলোমেলো অবস্থায় খালি পায়ে গাড়ি থেকে নামতে দেখে মুহূর্তেই বিষণ্ণে হতবুদ্ধি হয়ে গেল আরাফ খান। অবাক করা চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো হৃদের পায়ের দিকে। এত সকাল সকাল হৃদ খালি পায়ে কোত্থেকে আসলো তাও বুঝতে পারছে না উনি। আরাফ খান হৃদকে কিছু জিজ্ঞাসা করবে তাও সুযোগ পাচ্ছে না, কারণ হৃদ গাড়ি থেকে নেমে সোজা হর্ন নিয়ে বাড়ির ভেতরে চলে যাচ্ছে। আরাফ খান জোর গলায় হাঁক ছেড়ে হৃদকে আটকাতে চাইলো ডেকে, কিন্তু হৃদ থামলো না। শুনেও না শোনার মতো করে হন করে চলে যাচ্ছে বাড়ির ভেতরের দিকে। আপাতত তার ফ্রেশ হয়ে ঘুম দরকার। হৃদকে থামতে না দেখে আরাফ খান পুনরায় হৃদের উদ্দেশ্যে বলল, এই হৃদ, যাচ্ছিস কই? এদিকে আয়, আমার সাথে তোর সিরিয়াস কথা আছে। আমার তোর সাথে সিরিয়াস কথা আছে। এত সকাল সকাল খালি পায়ে কোত্থেকে উদয় হয়েছিস তুই? তোকে দেখে মনে হচ্ছে ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে আছিস। সত্যি করে বল, কয়টা মেয়ের ধোকা খেয়ে জুতা ফেলে এসেছিস রাস্তায়? সত্যি না বললে কিন্তু আমি তোর বাপ আর দাদির কাছে বলে দিব তোর ছ্যাঁকা খাওয়ার কথা, মনে রাখিস। হৃদ আরাফ খানের কথা কানে না তোলার মতন করে সোজা চলে গেল বাড়ির ভেতরে। সে জানে আরাফ খানের ডাকে সাড়া দিলে নানান উল্টাপাল্টা প্রশ্ন করবে অহেতুক যুক্তি দেখিয়ে। আসিফ গাড়ি পার্ক করে হৃদের পিছন পিছন যাচ্ছিল। আরাফ খান হৃদকে না পেয়ে আসিফকে ডাকলো। আসিফ আরাফ খানের ডাকে আমতা আমতা করলো। ইতস্তত বোধ করলো কাছে যেতে। আরাফ খান আসিফকে আমতা আমতা করে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকেশ্বরে বলল, এই হৃদ ভাইয়ের বলদ, এদিকে আয়। ডাকছি না আমি, আয় বলছি।
আসিফ দ্বিধা নিয়ে এগিয়ে গেল আরাফ খানের কাছে। সে জানে না এখন আরাফ খান নিজের কথায় তাকে ফাঁসাবে। সঠিক উত্তর না দিলে একটু বকাও খেতে হবে তাকে। আবার সত্যি বললেও ঝামেলা। হৃদয় ভাই আস্ত রাখবে না ওকে। আস্ত শুধু একটা থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু এইবার সত্যি বললে হৃদয় ভাই সোজা গুলি করে উপরের টিকিট ধরিয়ে দিবে আসিফকে। আসিফ মনে মনে ভীষণ ভয় পেল ফ্যাসাদের পরিস্থিতিতে পড়ে, কিন্তু মুখে প্রকাশ করলো না, বরং আরাফ খানের সামনে এসেই বোকার মতন হাসলো। আসিফের বোকা হাসি দেখে আরাফ খানের সন্দেহ আরো গাঢ় হলো। আসিফকে শাসিয়ে বলল, বলদের মতো হাসছিস কেন? আমি কি তোরে কমেডি দেখাইতে ডাকছি? হ্যাঁ। আসিফ তৎক্ষণাৎ মুখ বন্ধ করে মাথা নাড়িয়ে না বোঝালো। আরাফ খান আসিফের মাথা নাড়ানো দেখে ফের বলল, মুখে কি তালাও মারছস? আরিফ তাড়াহুড়ো করে বলল, না দাদা ভাই। ও আচ্ছা, তালা নাই। ও আচ্ছা, তালা নাই তো শিওর তুই? জি দাদা ভাই, গুড। এবার তালাবিহীন জবানে সুন্দর করে ফট ফট করে বলতো, তোরা দুই বলদ এত সকালে কোত্থেকে এসেছিস? যেটার ভয় ছিল সেটাই হলো। আরাফ খান আসিফকে এমন প্রশ্ন করবে সে প্রথম থেকেই জানতো। এজন্যই তো সে আসতে চায়নি। হৃদের পিছন পিছন পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আরাফ খানের ঈগলের চোখে ঠিকই ধরা পড়ে গেল। আসিফ কথা ঘোরানোর চেষ্টা করে বোকার মতন হেসে ফেললো। কোথাও থেকে আসেনি দাদা ভাই, এমনি এমনি আর কি। এমনি এমনি কি, আকাশ থেকে মাটিতে পড়েছিস? আমতা আমতা করে বলল আসিফ। না আসলে দাদা ভাই, আসিফের কথা শেষ করতে না দিয়ে ফের আরাফ খান বলল, আমরা কি নিশ্চিত মারামারি করে এসেছিস তোরা? হৃদের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। তোদের সাথে তোদের সাথে কি লিখছে, আচ্ছা, তোদের সাথে গুরু বডিগার্ড গুলা কই? আনিসনের সাথে আরাফ খানের কথা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললো আসিফ সত্যি লুকাতে পেরে। আরাফ খানের কথায় রেশ টেনে বলল, আমাদের বডিগার্ডগুলো সবাই রাস্তায় আছে দাদা ভাই, ঘন্টা দুয়েকের ভিতর চলে আসবে। আসলে আমাদের কোম্পানির কাজ ছিল চট্টগ্রামে, এজন্য আমি আর ভাই আগে চলে এসেছিলাম রাতে আর কি। তাহলে তোর আর তোর ভাইয়ের এমন চোরের দশা কেন? কোম্পানির কাজে আসলে মানুষ বাবু হয়ে আসে, কিন্তু তোদের দেখে মনে হচ্ছে চুরি করে ধরা খেয়ে কোথাও জুতা ফেলে এসেছিস। না দাদা ভাই, আসলে হৃদ ভাইয়ের জুতাও হঠাৎ ছিঁড়ে যাওয়াতে রাস্তায় ফেলে দিয়েছিলাম। মধ্যরাত ছিল বলে নতুন জুতাও আর নেওয়া হয়নি। আমার কাছে আলু বেচোস? হৃদকে জীবনের নতুন জুতা ছাড়া পুরাতন জুতা পরতে দেখি নাই, তাহলে হৃদের জুতা ছিঁড়ব কিভাবে? সত্যি বল যে মারামারি করতে গিয়ে জুতা কোথাও ফেলেছিস বলতে পারিস না? আরাফ খানের কথায় হাসলো আরিফ, মাথা চুলকিয়ে বলল, এত এত জুতা এত 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 জুতা জুতা করছেন কেন দাদা ভাই? আপনি হৃদ ভাইয়ের জুতা দিয়ে কি করবেন? তোরে পিটাইয়া বলদ থেকে মানুষ বানাবো হৃদ ভাইয়ের চামচা। যা ভাগ, রুমে গিয়ে ফ্রেশ হ, নাস্তা কর। উফ, যাই হোক, এই পর্যন্তই ছিল এই পর্বটি। এখানে অনেকগুলো পর্ব, কিন্তু একটা পর্ব বানাইছি। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে অগোছালো ভাবে আমি আসলে কখনোই পড়ি না, কিন্তু আপনারা যদি এই গল্পটি পড়ে থাকেন, বইয়ের না, লেখারগুলো যদি পড়ে থাকেন, বইয়েরগুলো হয়তো বা ভালো থাকতে পারে, কিন্তু এটা তো বইয়ের না, আমি তো অনলাইন থেকে পড়তেছি এটা। তো যদি অনলাইনটা পড়তেন তাহলে বুঝতে পারতেন যে কি পরিমাণে বানান ভুল আছে এই লেখাতে। আমি সত্যি হতবাক হয়ে যাই। আমার পড়তে অনেক সমস্যা হচ্ছে, আর আমি একজন রিডার হিসেবে অবশ্যই প্রত্যেকটা শব্দ আমার কাছে আমার পড়া লাগে। তো সেখানে আমি আসলে মানে প্রত্যেকটা শব্দ পড়তে গিয়ে যখন দেখি যে বানান ভুল, তখন আসলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। ওইটা আবার বাদ দিয়ে তারপর আবার নতুন করে পড়তে হয়। যাই হোক, বাদ দেন, আপনাদের অনুরোধ রাখতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই নিজের যত্ন নিয়ে আজকে আসছি। আল্লাহ হাফেজ।